আমি এটা দেখতে পাচ্ছি যে আমার ব্যাগের উপরে যে জামাটা ছিল ওটাকে আবার কেউ টানলো, ওটা ওয়ান টাইম, তিনজনেই চোখ স্টেবল একই জায়গায়। সেকেন্ড টাইম আবার একবার কনস্ট্যান্ট ধর 1 ঘন্টা যাবত শুধু সাউন্ড, পায়ের আওয়াজ উপরে, আর ওই যেটা বললাম হ্যারি পটারের ভলডেমর্টের যে সাউন্ডটা, ওটা ভাসছে চারিদিকে। বলছে তোরা যখন লাইটটা অফ করেছিলিস, আমি ও বেডের পাশে শুয়েছিল, ঠিক আছে, ও ফিল করেছে ওর পায়ের দিক থেকে কেউ একজন এসেছে, যেটা অন্ধকারে যেভাবে যদি কেউ একজন চলে এলে অনুভব করতে পারি আমরা, সেই রকম অনুভূতি, ঠিক আছে। পায়ের সামনে থেকে কেউ এসেছে, এসে ওর ঠিক মাথার কাছে এসে দাঁড়িয়ে পড়েছিল, ঠিক আছে। তখন আমরা দেখতে পাই যে পলাশের পিঠে 3টে আঁচড়ের দাগ আছে, যেটা দেখার পর আমরা রিয়েলাইজ করেছিলাম যে ওখানে ওই দিন রাত্রিরে যদি আমরা আরও সময় কাটাতাম তাহলে হয়তো আরও কিছু ভয়ঙ্কর হতে পারত। আবারও একটা হন্টেড পডকাস্ট নিয়ে রিটার্ন এলাম। আজকে আমাদের সাথে এই ভিডিওতে থাকছেন মৃন্ময় সামন্ত, দ্য আর্টিস্ট, যাকে তোমরা ইম্পালস ক্রিয়েশনের ডাইরেক্টর হিসাবে চিনতে। তোমরা যারা আমাকে অনেকদিন ধরে ফলো করছো তারা জানো। তো মৃন্ময় সামন্ত এখন একটা আর্ট চ্যানেল খুলেছে যেখানে সে আঁকা শেখাচ্ছে। তোমরা যদি আর্টে ইন্টারেস্টেড হও অবশ্যই চ্যানেলটা চেক আউট করো, অবশ্যই এই পডকাস্টটা দেখার পরে। আর এই পডকাস্টে অসাধারণ একটা ভূতের গল্প আছে, দারুণ লোম খাড়া করে দেওয়ার মতো গল্প, আর ভূত জিনিসটাকে সেই নিয়ে একটু ডিবেট আছে। তো এখানে আর টাইম নষ্ট করছি না, চলো এগিয়ে যাওয়া যাক পডকাস্টের দিকে। পডকাস্টের মেন টপিক হচ্ছে হন্টেড থিংস নিয়ে। তো তুমি ভূতে বিশ্বাস করো, হ্যাঁ কি না, সেটা দিয়ে শুরু হবে। ওকে, মানে তুমি প্রেজেন্স কোনো ফিল করেছো বা বিশ্বাস কি করো? ব্যাপারটা এরকম, আমার যেটা ধারণা, তো একটা ছোটবেলা থেকে একটা কনসেপ্ট আছে আমাদের মধ্যে, যে বলা হয় বাড়িতে বড়রা সবাই বলে থাকে যে তোর রাশ হালকা, তোর রাশ ভারী। তো এখানে ব্যাপারটা থাকে যে কে দেখতে পাচ্ছে, মানে কে অনুভব করছে, ঠিক আছে। একই সিচুয়েশনে তুই আর আমি দুজনেই আছি, ঠিক আছে। তো ওই সিচুয়েশনে হয়তো তুই কিছু রিয়েলাইজ করলি না ওই জায়গাতে, বাট আমি ওইটা ওখানে রিয়েলাইজ করলাম যে ওখানে আই থিঙ্ক কিছু আছে, ঠিক আছে। তো যখন আমি ওটা রিয়েলাইজ করছি তাহলে আমার পঞ্চমদিনের মধ্যে কাজ করছে ওটা, ঠিক আছে, যে আমি সেন্স করছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেন্স করছি। তো যখন সেন্স করতে পারবি তুই ভয় পাবি। তো আমার রাস হালকা। তাহলে আমার ক্ষেত্রে কি হয়, আমি আমার সাথে যদি কেউ থাকে আমি সেন্স করতে পারি না, কিন্তু আমার পাশের লোকটা সেন্স করে, সাম স্মেল যেটা ডিটেক্ট করে, সেটার জন্য আমার একটু শিভারিং বা ভেতরে একটা অস্বস্তিকর ফিল হয়, কিন্তু আমি ডাইরেক্ট সেন্স কিন্তু করতে পারি না। অ্যাকচুয়ালি আমার যেটা ধারণা এখানে, তো এই যে বললাম রাস হালকা বা রাস ভারী, আমার রাস হালকা হওয়াতে এতে আমি যেটা রিয়েলাইজ করেছি, কখনো মানে তুই বুঝতে পারবি যে ওদের তুই করিডোরে আছিস, কোনো একটা রাস্তা দিকে হঠাৎ তুই ফাঁকা রাস্তা যাচ্ছিস, হাঁটছিস বা সাইকেল চালাচ্ছিস, কিন্তু দেখবি হঠাৎ একটা জায়গার মধ্যে দিয়ে যেতে তুই গরম অনুভব করছিস জায়গাটার মধ্যে, ঠিক আছে। তুই যখন দেখবি গরম অনুভব করছিস, দেখবি চারপাশটা হঠাৎ করে গরম, ঠিক আছে, এমন কোনো সিচুয়েশন নেই, কিছুই হচ্ছে না, শীতকালে হয়, ঠিক আছে। আবার একটু এগোচ্ছিস, এগিয়ে সামনে এগোবি, দেখবি কিছু ফুলের গন্ধ পাচ্ছিস, চারিদিকে কোথাও কেউ নেই কিন্তু ফুলের স্মেল পাচ্ছিস। তো সেই ছেলেটা যে বা সে যেই হোক, ঠিক আছে, সে যেটা ফিল করছে ওটা তো আর এমনি এমনি ফিল করছে না, মানে তাকে তো ফিল করানো হচ্ছে না, ব্রেন তো করাচ্ছে না, অ্যারোমা বাইরে থেকে আসছে, তুই হয়তো তার পাশেই আছিস বা আমার পাশেই আছিস, তুই সেটা রিয়েলাইজ করতে পারছিস না। সেম থিং কিছুদিন আগে ঘটেছে, আমি একটা অন্ধকার এরিয়া দিয়ে যাচ্ছি, রেড লাইন দা, যথেষ্টই হন্টেড ফিল আছে। আমার সাথে যে ছিল সে বলছে তুই কি লুচির গন্ধ পেলি? এক্স্যাক্টলি, এই যে পয়েন্টটা, এটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে যাদের রাশ হালকা। আর আমি এর ব্যাপারে বিশেষ কিছু জানি না, তবে আমি এইটুকু জানি যে নিজের হ্যাঁ আমি কিছু দেখেছি, তার মানে দেখেছি, হ্যাঁ তাহলে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি দেখেছি বলতে ঘটনাটা অনেকটা বড়, তো সেটা তোকে বলছি একটু পরে। আচ্ছা, আগে তুই যদি আর কিছু থাকে তুই। আমার অনেকগুলো কোশ্চেন আছে, যেহেতু উত্তরটা হ্যাঁ হলো তাহলে আমি বলবো যে ভূতের ব্যাপারে থিওরিটা কি, মানে হোয়াট ইজ ভূত? এটা একটা অনুভূতি, ঠিক আছে। ধর তোর খিদে পেয়েছে, তোর পেটে তুই ফিল করছিস, তো কিছু পার্সন থাকে, কিছু মানুষ থাকে যারা ওটা ফিল করতে পারে, যাদের হয়তো রাশ হালকা, ঠিক আছে। তো তারা কি ফিল করে, তারা সিচুয়েশনে এমন কিছু ফিল করে, ধর কোথাও হয়তো এয়ার বইছে, ঠিক আছে, তুই ফিল করছিস, বা কিছু নয়েজ যেটা এতটাই হালকা কেউ হয়তো পাচ্ছে না, বাট তুই কানে ওটা ফিল করছিস, ঠিক আছে। তো ঠিক তো এই যে সেন্সিটিভ পয়েন্ট গুলো তোর বডির মধ্যে কাজ করছে বা আমার বডির মধ্যে কাজ করছে, এইগুলোই ফিল করায় যে আই থিঙ্ক আমরা কোথাও আছি, আমরা। হ্যাঁ, বাট আমার এখানে একটা কন্ট্রাডিক্টরি কোশ্চেন আছে, মানে আমি একটা জিনিস তুলে ধরতে চাই যে ছোটবেলা থেকে আমরা যেটা দেখে এসেছি, শুনে এসেছি যে ভূত নাকি একটা ফিগার,
সামথিং লাইক সাদা শাড়ি পরে ঘোরে, একটা ব্রহ্মদৈত্য সাদা কাপড় গায়ে দিয়ে ঘোরে। দ্যাট ইজ টোটালি একটা ফেক থিওরি বানানো। আই থিঙ্ক আমার যেটা মনে হয় এটা শুধুমাত্র চ্যানেলে ভিউজ নিয়ে আসার জন্য প্র্যাঙ্ক করানো হয়, ঠিক আছে? তুই যদি একটু ভিডিওগুলোকে ডিটেলসে দেখিস তুই এটাও রিয়েলাইজ করবি যে ওটা কোথাও না কোথাও ফেক, কারণ ওদের যে এক্সপ্রেশন আছে ওইগুলো তো ম্যাচ করছে না, ঠিক আছে? কারণ রিয়েল যখন স্টোরি, ওই রিয়েল কাহিনী যখন হয় বা তোর সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে তুই সেখানে কিছু রিয়াক্ট করতে পারবি না, তুই যেটা করবি সেটা হবে, ঠিক আছে? তো ওই যেগুলোর কথা বলছিস ওইভাবে ভূত দেখা যায় না। আমার একটা কোশ্চেন আছে, আজ অব্দি মানুষ অনুভব করেছে কিন্তু আজ অব্দি আমি এমন কোনো মানুষ পেলাম না যে ভূত দেখেছে। ওই ভগবান দেখার মতো ব্যাপারটা। হ্যাঁ, মানে আমি ভগবানকে বিশ্বাস করি, ভগবান আমার স্বপ্নে আছে, বাট আমি দেখতে পাইনি তাকে কখনো। এক্স্যাক্টলি এটাই, ওটা ফিল করা যায়, ওই এনার্জিটা ফিল করা যায়। এটা যেটা তুই যেটা বলছিস ভগবানের রাস্তাটা আমার মনে অনেক কঠিন, কিন্তু যদি তুই ইভিল পাওয়ারের দিকে যাস, হ্যাঁ ওটা বেশি কানেক্ট হয়ে যায়, ইজিলি কানেক্ট হয়। তুই দেখবি হঠাৎ তুই যেটা তুই রিয়েলাইজ করিস, তুই যদি একটা গডের ওপরে কোনো ফিল্ম দেখিস তুই দেখবি গুজবাম্প হচ্ছে না, কিছুই হচ্ছে না, লোম খারাপ হচ্ছে না, নর্মাল আছিস তুই। কিন্তু তুই একটা ভূতের সিকোয়েন্স দেখছিস যেখানে হয়তো একটুখানি সাউন্ডটা একটু বেশি ছিল, লাউড ছিল, তুই হঠাৎ দেখবি তোর সব লোম খারাপ হয়ে গেল। তো এটা ওইভাবে কাজ করছে। আচ্ছা, তো ভূতের কনসেপ্ট এটা। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে এক্সপেরিয়েন্সের দিকে যদি কিছু যাওয়া যায়, এনি কাইন্ড অফ এক্সপেরিয়েন্স, কোনো হার্ড এক্সপেরিয়েন্স। ওকে, তো এটা আমার সঙ্গে ঘটেছিল। অ্যাকচুয়ালি এটা শুধু আমার সঙ্গে ঘটেনি, আমার সঙ্গে যারা ছিল তারাও এই পেশেন্সটাকে অনুভব করতে পেরেছে যে রুমটার মধ্যে কিছু আনন্যাচারাল কিছু জিনিসপত্র ঘটছে। তো সেটা তোকে তো বলছি আমার ঘটনাটা। তো এটা নর্মালি গিয়েছিলাম পেলিং এ, আপার পেলিং এ ছিলাম। আমরা যে রুম, এটা আই থিঙ্ক হোটেলটার নাম হোটেল সিম্বা। হোটেলটার নামটা বলাটা তোমরা যেতে পারো, বিন্দাস যাও, ভূত দেখতে হলে যাও, ভূত দেখতে। রুম নাম্বার 202। ওকে, তো ওই রুমটাতেই শুধু অ্যাকচুয়ালি আমরা ওই রুমটাই ছিলাম। ওই রুমটায় না, ওই হোটেলটার মধ্যে অনেক স্টোরি আছে, সেটা আমি তোকে পরে বলছি। তো ফার্স্ট এরকম ব্যাপারটা ছিল যে আমরা ওটা ফ্যামিলি থেকে গিয়েছিলাম সবাই মিলে। তো একটা রুমের মধ্যে বাবা মারা সবাই ছিল, আর একটা রুমে আমরা ছিলাম ভাইরা, আমি, আমার দাদা, আমার ভাই আর বৌদি, ঠিক আছে? দুটো বেডে পাশাপাশি আমরা ছিলাম একটা রুমের মধ্যে। ওখানে আমরা 2 রাত্রি তার আগে কাটিয়ে নিয়েছি, ঠিক আছে? ওটা ওটা লাস্ট ডে ছিল, ওখান থেকে আমরা চলে আসবো, বেরোনোর প্ল্যান ছিল। তো ওই দিন রাত্রিরে যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমাদের অভিনন্দন যে ছিল না, আমাদের ইন্ডিয়ান কমান্ডো, ওকে পাকিস্তান থেকে ছাড়ছিল। ওকে, আর ওই নিউজটা আই থিঙ্ক 9:30 পর্যন্ত চলছিল। এরপরে কোনো কোশ্চেন ওঠে না জিনিসটা ফেক, এত এভিডেন্সেস। ফেক তো নয়, এটা আমি যেটা রিয়েলাইজ করেছি তোকে জাস্ট বলছি। আমি কিছু দেখি, আমি কিছু দেখিনি, মানে আমি এমন কিছু দেখিনি যেটাকে আমি গল্প বানাতে পারি। যেটুকু দেখেছি সেটা আমি তোকে বলতে পারি, ঠিক আছে? তো ওই নিউজটাই দেখছিলাম, সবাই 9:30 পর্যন্ত ব্যস্ত ছিল ওটা নিয়ে। তো সবাই নর্মালি প্রতিটা ভারতবর্ষ আই থিঙ্ক খুব ক্ল্যাপ করেছে ওই দিন। তো ওটা দেখার পর আমরা নর্মালি ডিনারটা করে এসে যে রুমের মধ্যে শুয়েছি। আর বেসিক্যালি আমি আর আমার ভাই একটা বেডে ছিলাম। তো নর্মালি এই 2 দিন আমরা যেদিন কাটিয়েছি ওখানে রুমে কিছু না কিছু একটা লাইট জ্বলছিল, ঠিক আছে? আচ্ছা, আর ভেতরে লাইট জ্বলছে? হ্যাঁ, রুমের লাইট আমরা 2 দিনই ছিলাম, 2 দিনই আমরা লাইট জ্বেলে রেখেছি। বাট 3 নম্বর যে দিনটা ছিল, যেদিন ঘটনাটা ঘটছে, সেদিন হঠাৎ করে কোনো কারণবশত আমি যেখানটা শুয়েছিলাম আমার উপরে বেড লাইটটা জ্বলছিল, তো সেটা আমার চোখে পড়ছিল। তো আমি সেই জন্য ভাইকে বলেছিলাম যে লাইটটা অফ করে দে। তো সিচুয়েশন এর আগে থেকে স্টার্ট হচ্ছে। এর আগে থেকে? হ্যাঁ। আচ্ছা, লাইটটা যখন আমি অফ করতে বলেছি তার আগে আমি কিছু সাউন্ড পেয়েছি যেটা উড়িয়ে দেওয়ার মতো, মানে যেটাকে তুই পাত্তা দিবি না, পাহাড়ি। হ্যাঁ, কিছু নয়, হালকা। হ্যাঁ, আমি বলছি, এবার বলছি যাচ্ছি। তো ভাই নর্মালি আমার কথাতে ও সুইচ বোর্ডের দিকে যায়, কি লাইটটা অফ করে, লাইট অফ করে এসে ওর বেডে শুয়ে পড়ে, ঠিক আছে? এবার আমি একটা ফোন কলে ছিলাম রাত্রিরে। ফোন কলটার মধ্যে থেকেও না আমি এক্সটার্নাল বাইরে থেকে অনেক কিছু আওয়াজ পাচ্ছিলাম, ঠিক আছে? যেটা আমাকে না বারবার ডিস্টার্ব করছিল, ঠিক আছে? মানে আমাকে কথা বলতে দিচ্ছিল না। রুম পুরো অন্ধকার, আর রুমের মধ্যে 4 জন, একজন ঘুমিয়ে গেছে, দাদা আর একটা বেডে, দাদার সমাধি আর একটা বেডে আছে, আমি ভাই একটা বেডে আছে, ঠিক আছে? 4 জনের মধ্যে একজন ঘুমিয়ে গেছে, বৌদি ঘুমিয়ে গেছে, দাদা, আমি আর ভাই 3 জনে তখন জেগে গেছে, যে যার মোবাইল ফোন নিয়ে ঘাটছে, কিছু একটা করছে। তো আমি যার সঙ্গে কথা বলছিলাম তাকে ফোনটা রেখে দিয়ে আমি জাস্ট এমনি ছিলাম। এবার হঠাৎ তখন আমি শুনতে পাচ্ছি আমরা যে
রুমটাই ছিলাম, তার ওপরে কোনো ছাদ ছিল না, মানে ছাদ ছিল, কোনো রুম ছিল না, ওপেন 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 এরিয়া, আর কোনো সিঁড়ি নেই ওঠার মতো। হঠাৎ অনুভব করলাম যে কেউ হয়তো যাচ্ছে, মানে হাঁটছে বা সামথিং কিছু একটা করছে। তো ওই ধর কটা বাজে তখন, 12টা পৌনে 12টা কি 12টা 15 হবে, এর থেকে বেশি কিছু হবে না। হঠাৎ দেখতে পাচ্ছি ওই আওয়াজটা না কনস্ট্যান্ট বাড়ছে, ঠিক আছে, ফুটস্টেপ। হ্যাঁ, আর তার সঙ্গে আর একটা সাউন্ড অ্যাড হচ্ছে। আই থিঙ্ক সবাই হ্যারি পটার দেখেছে, ঠিক আছে, হ্যারি পটারে একটা সাউন্ড আছে ভলডেমর্টে, যেটা স্নেক ভয়েসটা। আর ওই স্নেক ভয়েসটা কিছুটা হলেও আমি রিলেট করেছিলাম, মানে আমি যে সাউন্ডটাকে আমি ক্যাপচার করেছিলাম আমার কানে, ওটা ওই টাইপের ছিল, ঠিক আছে, কাইন্ড অফ কোনো স্নেক ভয়েসে কেউ তোর সঙ্গে কিছু কথা বলছে, তুই সেটা শুনতে পাচ্ছিস। আর এটা এতটা তীব্র হয়েছে, আমি আমার ভাইকে বাধ্য হয়েছি জিজ্ঞাসা করতে যে ও কি কারোর সঙ্গে কথা বলছে, বাট ওর রিপ্লাই ছিল যে ও শুনছে, ওটা আমি যেটা শুনছি ও শুনছে, ঠিক আছে। তো ও একটা খুব রাফ ভাবে আমাকে কি বলি, আমাকে রিপ্লাই করে যে চুপ কর, ঠিক আছে। তো ও এতটাই ওইভাবে বলে যে যার কারণে আমার মনে হয় যে আমি একটু চুপ করে দেওয়া ভালো, ঠিক আছে, আমি চুপ করে দিই, কিন্তু সাউন্ডটা শেষ হয়নি, ওই রকম ভাবে কনস্ট্যান্ট হচ্ছে। তারপর আমরা শুয়ে শুয়ে কনভারসেশন করছিলাম, যে এরকম দাদা তখন বলছে যে সকালে তো উঠে আমরা আই থিঙ্ক গ্যাংটকে যাচ্ছিল, হ্যাঁ গ্যাংটকে যাচ্ছিল ওই দিন সকালে। তো দাদা বললো তোরা ঘুমিয়ে পড়, আমি আছি। কিন্তু ভাগ্যক্রমে আমরা কেউ ঘুমাতে পারিনি, কারণ ওই যে সিচুয়েশনটা শুরু হয়েছিল ওটার কোনো এন্ড হয়নি। আর কনস্ট্যান্ট ধর 1 ঘন্টা যাবত শুধু সাউন্ড, পায়ের আওয়াজ উপরে, আর ওই যেটা বললাম হ্যারি পটারের ভলডেমর্টের যে সাউন্ডটা, ওটা ভাসছে চারিদিকে, মানে সাউন্ডটা পাচ্ছি, তিনজনেই পাচ্ছি। আর পাহাড়ি এলাকা না, খুব শান্ত হয়, কোনো বাইরে কোনো সাউন্ড নেই, ঠিক আছে, ওই সাউন্ডটা আছে। এবার যে যার বেডের মধ্যে বসে পড়েছে, ঠিক আছে, বসে ব্ল্যাঙ্কেট দিয়ে বসে যে যার চোখে আই কন্ট্যাক্ট করছে, ঠিক আছে, যে কি চলছে এখানে। ঘরটা অন্ধকারই আছে না, ঘর পুরো লাইট জ্বলে দিয়েছে, সব লাইট জ্বলছে। আচ্ছা, তো এখানে একটা ঘটনা আছে। আমি তো লাইটটা অফ করতে বলেছিলাম, ভাই গিয়ে লাইটটা অফ করে এসে বসে গিয়েছিলাম, ঠিক আছে। তো লাইটটা তখন বন্ধ, আমি ভাই একটা বেডে, দাদা আর একটা বেডে। এবার হঠাৎ করে দাদা চেঁচাচ্ছে যে লাইটটা জ্বাল, ঠিক আছে। এবার যখন দাদা বলেছে লাইটটা জ্বাল, তো ও এতটাই জোরে বলেছে, ওটা খুব লাউড গেছে, ঠিক আছে। আর পলাশ নেমেছে, এবার পলাশ নেমে লাইটটা অফ করে এসে চলে এসেছে। পলাশ মানে ভাই? হ্যাঁ, পলাশ মানে ভাই। তো ও যখন লাইটটা অফ করে চলে এসেছে, ও আর কিছু বলেনি তখন, যে ওর সঙ্গে কিছু ঘটনা ঘটেছে বা দাদার সঙ্গে কিছু ঘটনা ঘটেছে, কেউ কিছু বলেনি, ঠিক আছে। আমরা কি করেছি, ওই রুমের মধ্যে সব লাইট জ্বেলে চুপচাপ বসে বসে সবাই সঙ্গে গল্প করছে, ঠিক আছে, যে এটা কি হচ্ছে, কি চলছে। গল্প করতে করতে দাদা তখন বলছে যে ঘুমিয়ে পড়, সকালে বেরোবি, আমি জেগে আছি, তোদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট ঘুম তো কার হয় ওই রকম সিচুয়েশনে, কার ঘুম, কে ঘুমাবে? তো আমরা এই বসে বসে এই কনভারসেশন করছিলাম যে ঠিক আছে আজকে একটা রাত তো কি হয় আমরা দেখবো আজকে, ঠিক আছে। তো আমরা ওই বেডটা ছেড়ে দিয়ে, আমরা আমাদের বেডটা ছেড়ে দিয়ে দাদাদের পাশের বেডে চলে যাই, ঠিক আছে। তো বেডে 3 জন ট্রায়াঙ্গেল ভাবে বসেছি, ঠিক আছে। বসে আমরা প্ল্যান করেছি যে রুমটাকে আমরা দেখবো। তো 3 জন এমন ভাবে বসি যাতে আমরা রুমটাকে দেখতে পাই, যে কোনো একটা অ্যাঙ্গেল না মিস হয়ে যায় আমাদের সঙ্গে, ঠিক আছে। আর আমি যেখানটা শুয়েছিলাম আলো জ্বলছে, সব লাইট চলছে, ঠিক আছে। সিচুয়েশন শুরু হচ্ছে, আমরা 3 জন আলাদা বেডে গেছি, গিয়ে বসে আছি, বসে কনভারসেশন করছি। আর আমাদের কনভারসেশনটা এটা নিয়ে হচ্ছিল যে এত হাওয়া কোথা থেকে এলো। হাওয়া? হ্যাঁ, বাতাস। ধর পাহাড়ি অঞ্চলে তুই গেছিস, গিয়ে সব জানলা খুলে দিয়েছিস রাত্রিরে, ঠিক আছে, তুই দেখবি একটা প্রচন্ড হাওয়া ঢুকছে তোর, ঠিক আছে, কনকনে হাওয়া, হ্যাঁ, যেটা কনকনানি হাওয়া, ঠিক আছে। ওই অ্যাকচুয়াল ওই হাওয়াটাই, মানে যেটা ফিল করবি তুই, ওটা ওই হাওয়াটা ঢুকছে, কিন্তু রুমের মধ্যে কোনো জানলা খোলা নেই, রুমের কোনো পর্দা নড়ছে না। হাওয়া থাকলে পর্দা নড়বে, বেসিক আমাদের কনসেপ্ট, ঠিক আছে, বাট নড়ছে না। আর 3 জনে মিলে এটাই কথা বলছে যে ঠান্ডা লাগছে, বাট হাওয়া নেই কেন, মানে কোথা থেকে হাওয়াটা এত আসছে, সোর্স নেই কোনো। হ্যাঁ, এবার আমরা যেভাবে বসেছিলাম, যে যার এক একটা কর্নার ছিল, ঠিক আছে। পলাশ মানে আমার ভাই, ও যে কর্নারটা দেখছিল ওটা আমাদের বেডের দিকে, ঠিক আছে। এবার আমি যেখানটায় শুয়েছিলাম, আমার একটা অভ্যাস হচ্ছে আমি সব জামা টামা খুলে ওই সামনেটা বিছানার মধ্যে রেখে দিই, কর্নারে, ঠিক আছে। তো ওখানে একটা ব্যাগ ছিল আমার, ঠিক আছে, ব্যাগের উপরে আমার শার্টটা ছিল। এবার শার্টটা না জাস্ট রাখা ছিল উপরে। তো হঠাৎ কি হয়েছে, ও আমাদেরকে ডাকছে, মানে হঠাৎই, মানে দেখতে দেখতে হঠাৎ ঠোকা মারছে, দিকে পয়েন্ট আউট করছে যে ওই দেখ, ঠিক আছে।
ও যখন পয়েন্ট আউট করেছে তখন ওর সঙ্গে একবার সিচুয়েশনটা হয়ে গেছে। আমরা যখন দেখছি, আমি এটা দেখতে পাচ্ছি যে আমার ব্যাগের উপরে যে জামাটা ছিল ওটাকে একবার কেউ টানলো, ওটা ওয়ান টাইম। তিনজনই চোখ স্টেবল একই জায়গায়। সেকেন্ড টাইম আবার একবার, ঠিক আছে, মানে আমার কাছে দুবার চোখে পড়েছে। একবার ফার্স্ট আমি রেজিস্টার করতে পারিনি যে এটা হচ্ছে না, হলোটা কি। আর তারপরে যখন আমি রেজিস্টার করলাম তখন দেখলাম জামাটাকে টানা হয়েছে, মানে জামাটা সরে নেবে আসেনি। সরে নেবে গেলে যেটা হয় আর টানলে যেটা হয়, ওই পার্থক্যটা আই থিঙ্ক আমি মোটামুটি করে জানি বা সবাই জানি, ঠিক আছে। তো এবার তিনজন তো যায় কোথায়, ঠিক আছে। তো তিনজনের দিকে দেখছি পাতি, ঠিক আছে। দেখতে দেখতে এটা রিয়েলাইজ করছে যে হচ্ছেটা কি, এক্সট্রিম হয়ে যাচ্ছে, এখানে চলছেটা কি, ঠিক আছে। আর তারপরে থাকতে পারছি না, কান ফান বন্ধ হয়ে যাচ্ছে, বডি গরম হয়ে যাচ্ছে, মানে হঠাৎ করে মানে মনে হচ্ছে চারদিকে প্রচুর গরম, ঠিক আছে। ঠান্ডা লাগছিল একটু আগে, প্রচন্ড গরম। আর জামাটা ওখানে 3বার ঘটনাটা ঘটেছে। ভাই 3বার দেখেছে, আমি আর দাদা দুবার করে দেখেছি। তো পাশের রুমে বাবারা ছিল, ঠিক আছে। তো এর আগে একটা বলি, দাদা হচ্ছে খুব সাহসী থাকে আমাদের দাদা, যারা ভূত দেখতে চায়, ঠিক আছে। কিন্তু ওই দিন যে ঘটনাটা ঘটছিল আমাদের সঙ্গে, ওই ঘটনাতে আমরা কেউ আর নিতে পারছিলাম না। তো আমি একদমই আর নেওয়া যাচ্ছিল না যেভাবে ঘটনাটা যাচ্ছিল, কারণ ওটা সত্যি যে ফিল করবে সে বুঝবে, বাকি দুনিয়া কেউ বিশ্বাস করবে না যে মানে ইভিল আছে কি নেই, এটা একটা ডিবেট। কিন্তু যে দেখে ফেলেছে সে তো রিয়েলাইজ করে না। তো সেরকমই একটা দাদাকে জিজ্ঞেস করলাম যে তাহলে বাবাকে ফোন করি, ঠিক আছে। ও আর সেদিন না বলেনি। আচ্ছা, হ্যাঁ, সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ। আমি যতটা তাকে চিনি সে নাই বলতো না, একদম একদম, মানে বাড়িতে কেউ যদি দরজা ঠোকা মারে সে উইকেট নিয়ে বেরোতে পারে, এরকম টাইপের লোক সেও ভয়। তো বাবা এলো রুমে, কিছুক্ষণ দাঁড়ালো, দাঁড়িয়ে দেখলো, ঠিক পুরো দেখা হলো। গেটটা খুললো কি? আই থিঙ্ক ওটা পলাশ গিয়েছিল। তো দ্যাট ওয়াজ রিস্কি মুভ। হ্যাঁ অবশ্যই, কি যায় ভাই, আমার ছিল না, আমি ভাইকেই পাঠিয়েছি যা তুই যা। তো পলাশ যদি দেখে লাইক করে দি যা, পলাশ দেখে আসে। তো যাই হোক, তো দরজাটা খুলে বাবা ঢুকলো, ঢুকে কিছুক্ষণ দাঁড়ালো, দাঁড়িয়ে আমাদের হালচাল দেখে বুঝতে পেরে গেছে যে এখানে একটা কিছু তো হয়েছে, ঠিক আছে। কারণ চোখ বুক না, শুধু দুটো বেড, রাত কটা বাজে তখন, 1:15 হয়ে গেছে, ঠিক আছে। মানে ধর 1 ঘন্টা যাবো দুইটা চলছে, ঠিক আছে। একটা বেড ফাঁকা, ঠিক আছে, 3টে ছেলে এমন করে বসে আছে, 3টে ছেলে বসে আছে ওইভাবে, ঠিক আছে। বাবা এসে বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। তোমার বাবাকে যতটুকু আমি চিনি তার একটা আলাদা পাওয়ার আছে, অবশ্যই, যেটা বলতে থেকে আমি ওইটা রিলেট করতে পারি বলে আমি মনে করি, ঠিক আছে। সেটা যাই হোক। তো বাবা কিছুক্ষণ রুমের মধ্যে থাকলো, থাকার পর সে কিছু জিজ্ঞেস করলো না, আমরা জিজ্ঞেস করলাম যে এরকম একটা ব্যাপার, একটুখানি সমস্যা লাগবে। বাবা বললো পাশের রুমে চলেছে, আজকে এই রুমটাকে ছেড়ে দেবে। তো লিটারালি আমরা ওখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব, সে কিন্তু কিছু জানে না পুরো, তো আমার বৌদি তো সে গল্প কিছুই, তার তো কিছু জানাই নেই, সে তো ঘুমাচ্ছে। তাকে যখন ডেকে তুলছি যে চলো পাশের রুমে যাবো, সে বলছে কেন, আমি কেন যাবো। মানে আমরা সেই কথাটার উত্তরও যে দেবো যে এখানে কিছু হয়েছে সেটার ইচ্ছা নেই, গলা মানে বলার মতো জায়গা নেই, কেউ শুধু বলছে চলো চলো। সে ঘুম থেকে ওটা বুঝতে পারছে না, সে শুধু বলছে চলো, সে কিচ্ছু জানে না, ঠিক আছে। তো গল্পটা এখান পর্যন্ত খুবই হালকা, ঠিক আছে। যে সিচুয়েশন গুলো আমরা ফেস করেছি এটা খুব হালকা। কিন্তু গল্পটা শুরু হলো যখন আমরা পাশের রুমে গেলাম, গিয়ে যখন আমরা আবার ওখানে গিয়ে কথা বলছিলাম বাবা আমাদের সঙ্গে। এবার দাদা বলছে তোরা যখন লাইটটা অফ করেছিলিস, আমি ও বেডের পাশে শুয়েছিল, ঠিক আছে। ও ফিল করেছে ওর পায়ের দিক থেকে কেউ একজন এসেছে, যেটা অন্ধকারে যেভাবে যদি কেউ একজন চলে এলে অনুভব করতে পারি আমরা, সেই রকম অনুভূতি, ঠিক আছে। পায়ের সামনে থেকে কেউ এসেছে, এসে ওর ঠিক মাথার কাছে এসে দাঁড়িয়ে পড়েছিল, ঠিক আছে। আর আমি বলছি আমার এখনো লোম খারাপ হচ্ছে, যাই হোক। তো ওর মাথার সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল, ও ওটা দেখে ভয় পেয়েছিল, ও তখন চেঁচায় লাইট চায়, ঠিক আছে। তো পলাশ লাইট জ্বালতে আসে। আচ্ছা, পলাশ যখন লাইট জ্বালে, পলাশ কোনো একটা সুইচ মারেনি, কারণ নর্মাল ব্যাপার হোটেলের ক্ষেত্রে আমাদের সুইচে কোন সুইচটা কোন আলোটা জ্বলবে এটা জানা সম্ভব নয়, তাও আবার ওই মুহূর্তে। তো ও নর্মালি কি করেছিল, সব হাত দিয়ে যতগুলো লাইট ছিল সবই জ্বেলে দিয়েছে, ঠিক আছে। বাট ও জ্বেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ও রিয়েলাইজ করে যে ওর পাশে কেউ নেই, কিন্তু ও ফিল করেছিল যে ও যখন লাইট জ্বালতে যায় ওর সঙ্গে কারো ধাক্কা হয়, ঠিক আছে। দাদা যেখানটা শুয়েছিল ওর মাথার দিকে সুইচ বোর্ডটা ছিল, আর পলাশ যেখানে এসে সুইচ বোর্ডটার দিকে এসেছিল সেটা ওই জায়গাটায় যেখানে দাদা পয়েন্ট আউট করেছে, ঠিক আছে। এবার ওইটা
ও ফিল করে ভয়ে এসে উঠে পড়ে বসে পড়েছিল আমার কাছে, ঠিক আছে, আমাকে ওই রিয়াকশনটা ওই জন্য দিয়েছিল, ঠিক আছে। কিন্তু ঘটনাটা যখন আমরা পরের দিন গ্যাংটক যাই, ঠিক আছে, গ্যাংটক যাই যখন, গিয়ে পলাশ চান করতে ঢোকে, ঠিক আছে, তখন আমরা দেখতে পাই যে পলাশের পিঠে 3টে আঁচড়ের দাগ আছে। ডিপ? খুব ডিপ না, হালকা না, যেটা ডিপ হয়েছে মানে তুই ধর সঙ্গে সঙ্গে দেখলে যে ডিপটা দেখবি সেটা না, কিন্তু ধর 12 ঘন্টা পর তুই দেখছিস, হ্যাঁ, তো কিন্তু মানে আমরা যদি চুলকে থাকি কি হয়, আমরা যদি স্ক্র্যাচ করি, আমি জানি স্ক্র্যাচ করলে এটা ছোট কিছু, এটা সম্ভব, এটা ওপর থেকে নিচ পর্যন্ত, পুরো ঘাড় থেকে একদম কোমরের নিচ পর্যন্ত লম্বা দাগ, ঠিক আছে, যেটা দেখার পর আমরা রিয়েলাইজ করেছিলাম যে ওখানে ওই দিন রাত্রিরে যদি আমরা আরো সময় কাটাতাম তাহলে হয়তো আরো কিছু ভয়ঙ্কর হতে পারতো। আর আমি ড্যাম শিওর হ্যারি পটারের এই ভলডেমর্টের সাউন্ডটা কার ভয় লাগে না আমি জানি না, কারণ ওটা সব থেকে ভয়ঙ্কর সাউন্ডের মধ্যে একটা, ঠিক আছে। আর ওই ভয়েসটাকে তুই যখন রিপিটলি শুনছিস ওই টাইমে, যে কোনো সিচুয়েশনে তোর অবস্থা খারাপ। তো যখন আমরা রুম থেকে বেরিয়ে পরের দিন হোটেল ছাড়ছিল, তো আমরা জিজ্ঞাসা করি এই ব্যাপারগুলো বলি, তারা তখন বলেছিল যে এরকম যে ওই রুমের মধ্যে 2 বছর আগে নাকি কোনো হাজবেন্ড ওয়াইফ ছিল, তারা নাকি এরকম উৎপত্তি করেছিল যে ওখানে কোনো বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছিল, ঠিক আছে। আচ্ছা। আর আমরা যেদিন ঘটনাটা ছিলাম ওই দিন রাত্রিটা কাটিয়েছি সেটা অমাবস্যা ছিল, আচ্ছা, ঠিক আছে। আর ওখানে জায়গাটা আমাদের রুমের বাইরেটাই একটা জানলার যদি খোলা হয় দেখতে পাবি একটা গাছ, শুকনো গাছ, তাতে একটা কাপড়। ছবি দেখিস? হ্যাঁ আমি ছবি দেখেছি, আমি ছবি থেকে দেখাতেও পারবো, দেখিয়ে দেবো, অবশ্যই অবশ্যই। তো যখন আমরা হোটেলে জিজ্ঞেস করি তো নর্মালি ওরা তো বলবেই না যে এরকম কিছু ব্যাপার নেই, কিন্তু যখন আমরা স্টাফেদের সঙ্গে কথা বললাম ওরা আমাদের সঙ্গে একদম স্টাফ তোর ঢপ মারবে না, স্বাভাবিক। তো ওদের সঙ্গে যখন ডিসকাস করলাম ওরা তখন এটা পয়েন্ট আউট করলো যে এখানে কিছু ঘটনা ঘটে অল টাইম, ঠিক আছে, এটা খুব ফেমাস, মানে এই হোটেলটাই ফেমাস, ঠিক আছে। কারণটা বলছে, কারণ ওরা এই উক্তিটা করেছিল যে ওদের ওই দিনটা, যে দিনটা আমাদের সঙ্গে ঘটনাটা ঘটে, ওই রকম কোনো দিন থাকলে ওরা কোনো রুমে একা যায় না রাত্রিরে, মানে কোনো রুম থেকে যদি কোনো ওদের কিছু দেয়ার থাকে বা কিছু করার থাকে তো ওরা কেউ সিঙ্গেল কেউ যায় না, ওরা সবসময় দুজন করে নিয়ে যেতে চেষ্টা করবে, ঠিক আছে। সবাই যখন যায় দুজন যায়, ঠিক আছে। মানে ওরা এতটাই ভয় পায় ওই মানে সেই সময়টাতে, ওই রাত্রিটাতে, ঠিক আছে, কেউ পছন্দই করে না একা যেতে, মানে কেউ রাজি হয় না, হোটেল করিডোরেতেই হাঁটতে চায় না তারা একা, না, হ্যাঁ বলতে পারিস। কারণ ওরা যে গল্পটা বলেছিল মানে ওদের সঙ্গে যেটা হয়েছিল ওরা সেটা বলেছিল যে ওরা যখন ধর কি হয় যারা কাজ করে তাদের দেখবি রান্নাঘরের পাশে একটা রুম থাকে যেখানে সবাই থাকে, তো সবাই একসঙ্গে থাকে। বলছে আমরা রাত্রিরে এরকম শুয়ে আছি পাশের রুমে শুনতে পাচ্ছি রান্নাঘরে বাসন এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে, সব ছুঁড়ছে পড়ছে, সবকিছু হচ্ছে, ভাঙছে চুটছে, এরকম যা হচ্ছে। বাট সকালে যখন ওরা আবার যাচ্ছে ওরা কিছুই দেখতে পাচ্ছে না, সব ঠিকঠাক প্লেস, ওরা কিছুই মানে কিছু হয়নি ওখানে, বাট সাউন্ড গুলো তাহলে কোথায়, মানে এইরকম একটা হরিবল জায়গা, ঠিক আছে। আর পেডিং অসাধারণ একটা জায়গা। আর এই রাত্রিরে যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা ঘটে আসার আগে যখন আমরা বেরিয়েছিলাম খেতে, ঠিক আছে, তখন আমাদের পিছনে না প্রচুর কুকুর দলবদ্ধ করে চেঁচিয়েছিল, মানে কুকুর আগে, মানে এই ঘটনাটা যখন, হ্যাঁ যখন আমরা ওই নিউজটা দেখে আমি বাইরে গিয়েছিলাম, ঠিক আছে, বাইরে গিয়ে আমরা ডিনার করতে গিয়েছিলাম, ঠিক আছে, ডিনার করে যখন ফিরছিলাম তো একদল কুকুর পুরো মানে ভাইকে ঘিরে খুব চেঁচাচ্ছিল, ঠিক আছে। আর ঘটনাটা যখন আমাদের পুরোটা কমপ্লিট হয়েছিল, মানে পরের দিনে যখন আমরা গ্যাংটকে চলে গেছিলাম তখন আমরা না উইকিপিডিয়ায় সার্চ করছিলাম যে ওখানে কিরকম ঘটনা হয়েছে, কার কি এক্সপিরিয়েন্স আছে। বাট দুটো জিনিস কমন ছিল ওখানে আমাদের, যেটা ফল্ট, এক হচ্ছে ওই রকম রাত্রিরে ওই রকম ফাঁকা জায়গায় পেডিং, আপার পেডিং যেটা, ওটা না খুব বেশি লোকাল নেই, ঠিক আছে, ওখানে পুরো ফাঁকা বলতে পারিস তুই, ঠিক আছে, খুব দোকানপাটও খুব কম আছে। আমি যে টাইমে গেছিলাম হয়তো আরো কম, এখন একটু বেশি, অবশ্যই। তো আমরা ওটা করি যে রাত্রিরে ডিনার করার জন্য হোটেল ছেড়ে অন্য একটা জায়গায় গিয়ে ডিনার করি, ঠিক আছে। রাস্তার সময় ফেরার সময় কুকুর চেঁচায়, ওটা সবাই সঙ্গেই হয়েছে যাদের সঙ্গে ওই ঘোস্ট ব্যাপার কিছু ঘটনা অলরেডি টার্গেটেড। ওকে, আর তার সঙ্গে আর একটা ঘটনা হচ্ছে, এটা বলে, এটা মাথায় রাখে সবাই, যে কোথাও একটা যখন তুই ঘুরতে গেছিস না, আননোন প্লেসে যখন ঘুরতে গেছিস, কোনো রুমের সব লাইট জেলে মানে অফ করার কোনো দরকার না, এটা আমি শুনেছি। কোনো একটা লাইটকে জেলে রাখা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা কেউ জানি না ওই বাস্তুটার মধ্যে আছেটা কি আছে, ঠিক আছে।
আর এই ঘোস্টের ব্যাপারে তারা খুব রিলেট করতে পারে যাদের রাস হালকা থাকে, কিন্তু ওই দিনের ঘটনাতে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে যদি হালকা ভারী ম্যাটার করে না, সবাইকে কাবু করতে যদি পারে। তুমি টার্গেটেড হয়ে যাও তো তোমার কিছু করার নেই। তুমি গেলে একদম একদম একদম। কারণ ওইটা গল্প থাকতো, ঠিক আছে, যদি ওই পিঠে স্ক্র্যাচ গুলো না হতো, ঠিক আছে। আর পিঠে স্ক্র্যাচটা এটা প্রুভ করে যে ওখানে অ্যাকচুয়ালি কেউ ছিল। নট অনলি স্ক্র্যাচ, এর মুভমেন্টটা, জামার মুভমেন্টটা, ও বাবা, ওটা জামার মুভমেন্টটা যে মানে আমরা তিনজন ছিলাম, আমরা তিনজনের চোখে বিশ্বাস করতে পারি, ঠিক আছে। আজও যখন কনভারসেশন করি আমরা তিনজনেই শুধু ওই ব্যাপারটাকে রিয়েলাইজ করি, বাকি কাউকে যদি গল্পটা বলি শুধু গল্প লাগে এটা। কিন্তু ওই জামাটাকে আমি আর কোনোদিনও পড়িনি তারপর থেকে। এইসব ব্যাপার। তার থেকে তোকে একটা জিনিস বলি, তো পাহাড় থেকে ঘুরে এসে আমি তখন অ্যানিমেশনে পড়ছি, তো আমার যে টিচার ছিলেন সৌমিক ভট্টাচার্য, ঠিক আছে, উনি এরকম ব্যাপারে খুব আগ্রহী, ঠিক আছে, ওনার প্রচুর ইন্টারেস্ট বা উনি জানে, অনেক কিছু জানে, ঠিক আছে। ওনাকে আমি ডিসকাস করি যে আমার সঙ্গে এরকম এরকম ব্যাপার হয়েছে, তো উনি আমাকে জিজ্ঞেস করে যে তুই গেছিসটা কোথায়, মানে কোথায় ঘুরতে গেছিলিস। তো আমি বলি যে আপার পেলি হেলিপ্যাডের নিচে। তো সে আমাকে বলে তুই যেখানে গেছিস সেটা হচ্ছে ওদের আঁতুর ঘর, ঠিক আছে, ওটা ওদের করিডোর, ঠিক আছে, তুই সেখানে গিয়ে তুই বলছিস ভূতের এক্সপিরিয়েন্স করেছিস, ওখানে খুব ন্যাচারাল, ওটা হবেই, মানে ওটা 100টা গল্প 100টা মানুষের মধ্যে 80-90 জন হতেই পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে, যেটা আমাদের কাছে এতটা ইজি নয়। ওরা ওখানে নাকি পিস খুঁজে পায় অ্যাকচুয়ালি, আর ওটা কবরস্থানের উপরে হোটেলটা। আমরা পাশে যখন রুম জানলা দিয়ে বেরিয়ে দেখছি, ঘটনা ঘটে যাওয়ার পর দেখি সবসময় পুলিশ আসে, তো তদন্তও তখন আসে, দেখি আমাদের মধ্যে কৌতূহল তখন আসে যে কিছু হয়েছিল নিশ্চয়ই, একদম আমরা পয়েন্ট আউট করি। আর তুই এটাও লক্ষ্য করে দেখবি যে সাপোজ ধর তুই কোথাও একটা বাড়িতে গেছিস, কারো কোনো বন্ধু বল, কোনো আত্মীয় বল, ঠিক আছে, নতুন গেছিস প্রথমবারের জন্য, দেখবি কারো বাড়ি থেকে যখন বেরিয়ে আসবি তুই দেখবি খুব এনার্জেটিক লাগছে তোর, ঠিক আছে, তোর মনে হচ্ছে খুব ভালো লাগছে এখানে থেকে। আর কিছু বাড়ি থেকে দেখবি ঢুকবি 5 মিনিট না হতে হতেই মনে হয় চল এখান থেকে, অরা ম্যাচ করে না, ভাইব ম্যাচ করে না, অ্যাকচুয়ালি তাই। আর যে এই যে তুই বলছিস অরা, এই অরাটা ওইটাই তোকে রিয়েলাইজ করিয়ে দিয়েছে, যে রিয়েলাইজ করে, সাহায্য করে, একদম কিছু আছে, এটা তোকে মানে ঘোস্ট নিয়ে সবার কাছে এটা কি বলি হট টপিক বলতে পারিস, ঠিক আছে, যে ঘোস্ট দেখবো যেদিন দেখা হবে ওর সঙ্গে সেদিন আর দেখতে ইচ্ছা করে না, এটা সত্যি, এটা ড্যাম শিওর। যদি দেখার ইচ্ছা হোটেলে চলে যাবে, হ্যাঁ, আপার পেলিং হোটেল সিম্বা রুম নাম্বার 202, ইচ্ছা থাকলে চলে যাবে। আর এই ব্যাপারটা নিয়ে একটা জিনিস বলবো, অরা ব্যাপারটাতে আমার যেটা মনে হয় যে আমাদের আশেপাশের আমাদের যে ইলেকট্রনস গুলো আছে তারা একটা পার্টিকুলার ভাইব্রেশনে মুভ করে, তো একটা আননোন ভাইব্রেশন যখন সেটা ফিল করে তখনই আমাদের একটা আনন্যাচারাল ফিল হয়, একদম দ্যাট কাইন্ড অফ। কি ওটা ব্যাপারটা কিরকম না, ধর সাপোজ তুই ঘুমাচ্ছিলিস, ঠিক আছে, হঠাৎ করে তোকে তুলে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, ওই যে ফিলটা ওটা ওখানে হবে, কারণ তুই রেজিস্টার তো করে ফেলেছিস, যে তোর বডি রেজিস্টার করে ফেলেছে এখানে সামথিং, কিছু একটা রং, কিছু একটা প্রবলেম হচ্ছে, কিন্তু এটা রেজিস্টার করতে পারিনি যে হচ্ছে না কোথায়। আমরা ভয় পাই এখানে, আমরা যদি সেই জিনিসটাকে দেখে ফেলতাম তাহলে হয়তো ওই ভয়টা ওখানে কাজ করতো না, ঠিক আছে, বাট আমরা যখন দেখতে পাচ্ছি না তখন আরো আগ্রহ বাড়ছে আমাদের। আর তখন যদি ছোট একটা পয়েন্টও হচ্ছে, যদি পিনও পড়ে যায় তুই ভয় পাবি, খুব স্বাভাবিক, তাই তো। হ্যাঁ, আর ঘোস্টের ব্যাপারে আছে ভাই, কিছু তো আছে, যদি গড থাকে তাহলে এগুলো আছে, নেগেটিভ তো অবশ্যই আছে। আচ্ছা, কোনো কি বলি, অনেকে হয় না যে চ আমি ভূত দেখতে যাবো, চ বন্ধুরা সবাই মিলে যে এখানে যাবো ওখানে যাবো, বাট কিছু অনেক ভালো ভালো ব্রডকাস্ট এও আছে, সরি ডকুমেন্টারি আছে, ঠিক আছে, যেগুলো রিয়েল স্টোরি, অ্যাকচুয়ালি বনে গিয়ে বা সামথিং ওরা ওই উদ্দেশ্যে গিয়েছিল আর তাদের সঙ্গে কি কি ঘটনা ঘটেছে, অনেক কিছুই আছে, তুই দেখবি প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট যারা হয়, হ্যাঁ একদম, যারা খুঁজতে যায়, একদম একদম না, ওরা তো হয়, ওরা জানে, ওরা অনেক জিনিস জানে এক্সট্রা, কিন্তু আর একটা গ্রুপ হয় যেটা কলেজ গ্রুপ, যারা অ্যাডভেঞ্চার করতে যায়, অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার করতে যায়, কিন্তু তারা এটা মাথায় রাখে না যে প্রতিটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া হবে, প্রোটেক্টিভ শিল্ড নিয়ে যায় না, না কি করে জানবে, তারা তো জানে না, তো সমুদ্রের জল কতটা তাদের কোনো আইডিয়া নেই, তারা এটুকু জানে যে পুকুরে নেমে জ্যান্ত করে ফেলেছে, ঠিক আছে, ঢেউ খায়নি কখন। এবার যখন তুই তার কলিডোরে ঢুকে তাকে তুই জাগাবি, তোকে কে বাঁচায়, আর ঠিক আছে খোঁজাখুঁজি করতে নেই, ওটার প্রোটেকশন মানে তো। হ্যাঁ বলো। আর তোকে কি বলি যে আমার নিজের সঙ্গে একটা ঘটনা ঘটতো অলওয়েজ ছোটবেলায়, এটা অনেকের সঙ্গে এতদিন ঘটেছে, এটার কোনো লজিক নেই, আমি জানি না, বাচ্চা দেখবি কোনো বাচ্চা হয় যারা দেখবি ঠিক একটা নির্দিষ্ট টাইমে রাত্রিরে কাঁদে,
ঠিক আছে, হঠাৎই কাঁদে। হুম। সে কিছু স্বপ্ন দেখে, কিছুতে ভয় পায়, হুম, কিন্তু তুই একটা জিনিস ভাব, একই টাইমে হুম, একটা বাচ্চা হুম, একই প্রতিদিন হুম, কনস্ট্যান্ট একইভাবে চলছে, হুম। এটা তোর কি মনে হয় স্বপ্ন ওই টাইমে আসছে? থটস ইমপ্লিমেন্ট করছে কেউ, তার মধ্যে ঢোকানো হচ্ছে। হুম। আর এই যে আমাদের ঘোস্টের ব্যাপারে আমরা একটা জিনিস সবসময় মানে কি বলি, আমাদের একটা খুব মানে ভুল ধারণা আছে যে ওখানে একটা কেউ সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। এটা একটা অন্য চ্যাপ্টার। সাদা কাপড় পরে কেউ থাকবে না ওখানে তোর জন্য দাঁড়িয়ে, কারণ সে তোকে দেখা দেওয়ার জন্য তো আসেনি। আমি এটা সম্বন্ধে একটা জিনিস ছোট্ট করে বলতে চাই। এটার সাথে আমি Okay. মানে এই ব্যাপারটাতে বাবার সাথে কথা বলছি। বাবা আমাকে অনেক কথা বলছিল যে পুরানো যুগে এই বলতো, লোক ওই বলতো। তো বেসিক্যালি শেষে বাবা কনক্লুশন দিল যে ভূত যদি কিছু থাকে সেটাকে কেউ কোনো দেখেনি। আর এই যে আমরা বলি ব্রহ্মদৈত্য এরাম দেখতে, ভূত এরাম দেখতে, সেটা পুরো বাগানের যারা মালি হয়, যারা তাদের ফল বা চাষবাসকে আগলাতো, তাদের দ্বারা একটা থিওরিটিক্যাল মানে হাইপোথেটিক্যাল একটা জিনিস বানানো যে এইরকম দেখতে হয় ভূত, কিন্তু অ্যাকচুয়ালি ভূত যদি থাকেও তাকে কেউ কোনো দেখেনি। আমার মনে হয় ওই কাইন্ড অফ যেমন ব্যাং যেমন 2D ডাইমেনশনে দেখতে পায়, আমরা যেমন 3 ডাইমেনশনে দেখতে পাই। আই থিঙ্ক আমার মনে হয় যদি ওরা থেকে থাকে হয়তো 4th 5th 6th কোনো অন্য একটা ডাইমেনশনে আছে। আই থিঙ্ক আমার এটা ধারণা এক্সিস্ট তো করে ভাই, এক্সিস্ট করে। কারণ নাহলে জামাটা সরলো কেন? সব থেকে বড় কোশ্চেন, জামাটা সরলো কেন? ওখানে কে ছিল আমাদের 4 জন ছাড়া যে জামাটাকে ওখান থেকে সরিয়ে দিয়েছে? আমার একটা সিম্পল একটা মানে পয়েন্ট থাকে যে তোমার আমার মাঝখানে এই যে গ্যাপটা আছে, এখানে কি আছে? বেসিক্যালি এয়ার আছে, এয়ারকে আমরা ফিল করতে পারি, দেখতে পাই না। গ্র্যাভিটি আছে, ফিল করতে পারি, দেখতে পাই না। তাহলে এখানে এমন কোন একটা অন্য মিডিয়াম আছে যেটাকে আমরা ফিলও করতে পারি না, দেখতেও পাই না। হ্যাঁ, সেই মিডিয়ামে তারা মোস্ট প্রবাবলি হতেই পারে, মোস্ট প্রবাবলি হতেই পারে। তো সেই মিডিয়ামে তারা মুভ করে যেটাকে আমরা ফিল করবো না কোনো। যদি না তারা চায় তাহলে ফিল করবো না, যদি তারা চায় তাহলে উই ক্যান কমিউনিকেট। এটা তুই এটা ভালো কথা বললি যে তুই চাইলে সে ফিল করাবে এমন নয়, সে ফিল করালে তুই ফিল করবি। আমরা অনেক ডাউন বিং, অনেক ছোট, ওরা অনেক সুপিরিয়র আমাদের থেকে, অ্যাকচুয়ালি তাই। আর একটা টপিক আমি আসবো, কিছু মানুষের পডকাস্টের থ্রুতে আমি এগুলো জেনেছি, সত্যি কথা বলতে এগুলো আমার জ্ঞান নয়, শোনা, যে ভূত যেটাকে আমরা বলি, যেটাকে আমরা সোল, ডেড সোল বলি, সেটা না একটা অন্য মানে যেটা নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ, ওটা একটা অন্য বিং। ওটা আমাদের থেকে পাওয়ারফুল, সোল ইজ অবভিয়াসলি পাওয়ারফুল দেন আমাদের বডি থেকে বা আমাদের ক্যাপাসিটির থেকে, বাট এটা নেগেটিভিটির সব থেকে লোয়েস্ট লেভেল। এরপরে আসছে পিশাচ, প্রেত, পিশাচ যারা হয় না। তো আমার একটা জিনিস বল, ভূত নর্মাল যেটা আমরা ভূত বুঝি, প্রেত বল, পিশাচ বল, এই যে আরো ক্যাটাগরি আছে না, ডিফারেন্সটা কি? ডিফারেন্স আছে, দ্যাট ইজ দ্য থিং আমি বলছি। ওটা যে ভূত হচ্ছে হিউম্যান ডেড হলে হয়, হিউম্যান সোল হচ্ছে ভূত, যে একটা বডি খুঁজে যার মধ্যে সে ঢোকার চেষ্টা করে, আমার মধ্যে তো ঢোকার চেষ্টা করে। আর আমাদের সোলের পাওয়ার যদি অনেক হাই হয়, সে রেজিস্ট করে দেয়, আবার ঢুকতে দেয়, সিম্পল। আর যার পাওয়ার কম হয় তার উপরই ভর হয়, যেটা আমরা প্রমাণ পেয়েছি, দ্যাট ইজ ভূতের ক্রিয়া। হ্যাঁ, এখানে একটা কথা বলছি, আমি একটা শব্দ শুনেছিলাম, ঠিক আছে, খুব হাস্যকর ব্যাপারটা, ঠিক আছে। আমি ক্লাস 6-এ পড়ি আই থিঙ্ক, তখন হাই স্কুল থেকে হাফ প্যান্ট পরে মাঠের উপর দিয়ে আসতাম, আর একটা শ্মশান পড়তো, শ্মশানের উপর দিয়ে আসতাম, ঠিক আছে। আমি না কোনো এক রাত্রিরে ওই স্কুল থেকে ফেরার পর আমি একটা কথা উচ্চারণ করি বারবার, ঠিক আছে। সেটা আমি জানতাম না মানে, ঠিক আছে, মানে সেটার মানে আমি জানতাম না তার আগে পর্যন্ত, যেদিন আমি বলেওছি, সেটা হচ্ছে বেকার ভাতা চাই। আমি এই কথাটা ইউজ করেছি যে আমার বেকার ভাতা চাই। দ্যাট ইজ এফেক্ট তোমার, মানে আমি তারপরে জানতে পেরেছি অ্যাকচুয়ালি বেকার ভাতাটা হয়টা কি, যে বার্ধক্যক্রমে একটা সরকার থেকে তাদেরকে কিছু টাকার সাহায্য করে। আমার রাস খুব হালকা না? আমার রাস প্রচন্ড হালকা, এই জন্যই হয়। মানে আমি যেটুকু শুনেছি যাদের রাস হালকা, তাদের উপরে রাস হালকা মানে সোলের ক্যাপাসিটি, এনার্জি অনেক কম। এটা যেমন সত্যি, তুই যদি এটা উল্টে দিস, মানে দেখ দুটো তো পেহলু হয় না, দুটো পেহলুর মধ্যে তুই যদি এটা ভাবিস, তোকে যেটা বোঝানো হয়েছে যে তোর যদি রাস ভারী হয় ভালো, রাস যার হালকা খারাপ, ঠিক আছে। বাট এটাকে যদি উল্টে দিই, যে রাস হালকা সে কিন্তু সব পয়েন্টগুলোকে পয়েন্ট আউট করতে পেরে যাচ্ছে। বেস্ট এক্সাম্পল কি এটাই নয় যে আজ অব্দি আমরা কোনো হিউজ বডিওয়ালা ভালো বডি বিল্ডার আর্টিস্ট দেখিনি? অ্যাকচুয়ালি তাই, আধ্যাত্মিক জন্ম গ্রহণ করে বডিতে, ঠিক আছে। তোর মাসেল পাওয়ার, তোর মেন্টাল পাওয়ারের উপর ডিপেন্ড করে না কিছু, একদম। মানে কিছু জিনিস থাকে যেটা তোর বাইরে আছে, মানে যার কাছে ফিজিক্যাল স্ট্রেংথ নেই তার কাছে মেন্টাল স্ট্রেংথ। আই থিঙ্ক তুই এটা জানবি, আমি ঠিক অতটা বেটার হয়তো বলতে পারবো না, যে আমরা বলি না যে আমাদের
বডির বাইরের একটা অরা আছে, আমি এই জিনিসটার কথা ওই তো একটা বলে ওটা নাকি শিবলিঙ্গ এর মতো স্ট্রাকচার হয়। অ্যাকচুয়ালি আমরা ওটা বলিনি, যারা অনেক সাধনা লেভেলে হাই গেছে তারা আই থিংক গৌতম বুদ্ধের ক্ষেত্রে বলা হতো যে এরকম একটা কিছু কভার আপ হয়ে গেছিল ঘটনা হয়েছে। তো এই সব ব্যাপার তুই যে পয়েন্টটা বলছিস বল, প্রেত পিশাচ। তো ভূতের লেভেল এটা। দেন আসছে হচ্ছে এই প্রেত বা প্রেত জনিতে যারা থাকে, সেটা আমি প্রতীকের থেকে শুনেছি সিম্পলি। মানে ও বলেছে যে এরা অনেক হাই পাওয়ারফুল হয়, মানে এরা মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করেই না। আর এদের যারা সুপ্রিম ছিল, সুপ্রিম লর্ড, তারা হচ্ছে মানে এটা আমাদের ধর্ম অনুযায়ী তারা হচ্ছে এই এরা, মানে যাকে আমরা মহিষাসুর বলি, রাক্ষস। ওকে, এরা হচ্ছে সুপ্রিম। তাহলে ব্রহ্মদৈত্য ওটা বানানো, আচ্ছা ওটা ক্যাটাগরিতে পড়ে না। তো এই প্রেত পিশাচ হচ্ছে ওই জনি সব থেকে লোয়েস্ট বিং, মানে প্রেত জনি। তার উপরে আছে রাক্ষস, অ্যানাদার থিংস যারা আছে, তারা হচ্ছে সুপ্রিম পাওয়ার। সব থেকে ডার্ক, মানে ধর যদি বলা হয় যে ডার্কেস্ট, সব থেকে ডার্কেস্টটা কি হতো? ওই তো যেটাকে দেবী দুর্গা বধ করেছিল, ওই ক্যাটাগরিটা। মানে মহিষাসুর রূপ, যেটা মহিষাসুর রূপ নয়, অসুর রূপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুর ক্যাটাগরি, রাক্ষস রূপ। রাক্ষসটা একটু কম, অসুরটা স্বভাব। আচ্ছা, রাক্ষসের উপরে অসুর বলছিস, তাই তো? মানে রাক্ষস কারা? যারা শিবের আশেপাশে যে ঘুরতো, অনুচর। হ্যাঁ, সহচর জানি না, অনুচর মানে সহচরই শুনেছি, তাই বললাম। তো ওরা হচ্ছে রাক্ষস। অসুর কারা? অসুর যারা ভুল থাকে, আমরা এটা জাস্ট ডিসকাশন নিজেদের, তোমরা শুনতে না চাইলে নাও শুনতে পারো। তো যারা অসুর হয় তারা নাকি বিভৎস পাওয়ারফুল ইন দ্য সেন্স অফ নলেজও হয়, আর স্ট্রেংথও হয়, সব দিক থেকে পাওয়ারফুল হয়। আর মানে বলে যে এরা নাকি সবসময় চায় মহাদেবের কাছ থেকে বল। আচ্ছা, তোর মহাদেব টপিক যখন এলো, আমি তখন এর মধ্যে ঢুকছে একটা কোশ্চেন আছে। ঠিক আছে, ধর আমাদের মহাভারতের ক্ষেত্রে কি দেখতে পাই আমরা? মহাভারতের গল্পে সব জায়গাতে দেখবি একটা ঘটনার উপর ভিত্তি করে সবকিছু গঠন হয়েছে, ঠিক আছে? তো ধর মহাদেবের ক্ষেত্রে যদি আমি বলি, মহাদেবের সব থেকে মহান যে যদি ভক্ত কেউ থাকে, সেটা হচ্ছে রাবণ। তাহলে তুই মানে আমি জাস্ট এটা বুঝে উঠতে পারি না যে এত মহান, তার কি দরকার? মানে সে আমাদের স্টোরির ভিলেন কেন? আচ্ছা, এটার উত্তরটা প্রতীক দিয়েছে একটা পডকাস্টে। আমার এক্সাক্ট ডেফিনেশনটা মনে নেই কি বলেছিল, বাট ও এটা বলেছিল যে রাবণ জানতো তার মৃত্যু রামের হাতে। রাবণ কিন্তু অমরত্বের বর চেয়েছিল, পায়নি। শিবের কাছ থেকে চেয়েছিল, পায়নি। রাবণ এটাও জানতো রামের হাতে তার বধ হবে। এটা জানতো, জেনে শুনেও সবকিছু ঘটেছে, সবকিছু স্ক্রিপ্টেড ছিল। বিকজ শিবের আর এক নাম মহাকাল, সে পাস্ট প্রেজেন্ট ফিউচার সব জানে। আর সেখান থেকেই রাবণ জানতে পেরেছিল, তার এত বড় ভক্ত ছিল। আমার পয়েন্টটা ওখানে যে এত মহান একটা মানুষ কেন এইরকম একটা ছোট্ট জিনিসের উপরে কেন আসবে? স্ক্রিপ্টেড ছিল, তার কাছে তো পাওয়ার মতো গোটা দুনিয়া ছিল না। আই গেস ও যেটা বলেছিল পয়েন্টটা, যে লিবারেশন। আচ্ছা, সবার পাপের একটা মুক্তির জায়গা থাকে, তো বিষ্ণুর একটা রূপের হাতে, মানে অবতারের হাতে মৃত্যু ইজ এ লিবারেশন। আচ্ছা, দ্যাট কাইন্ড অফ থিং, কাইন্ড অফ ওরকম কিছু যেটা ছিল, যে রামের হাতে মৃত্যুটা একটা বড় প্রাপ্তি তার কাছে। কারণ এত বড় ভক্ত কেউ ছিল না, রাবণের থেকে বড় মহান কেউ আর ভক্ত কেউ ছিল না, পণ্ডিত লোক ভক্ত। তো দ্যাটস ইট নাকি এখানে কনভারসেশন? আমি সেটাই ভাবছি, অনেক কথা বলে ফেলেছি, প্রচুর অনেক কথা। চলো তাহলে এটা এখানে শেষ করি, আর বাড়াচ্ছি না। তো কেমন লাগলো? যদি তোমরা এতদূর দেখে থাকো তো তোমরা অবশ্যই লাইক করে দিয়েছো এতক্ষণে, তোমাদেরকে লাইক করতে বলবো না। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। দ্যাটস ইট, গুড বাই। পরে আবার এই মানুষটাকে নিয়ে কোনো পডকাস্টে আসছি। টাটা।